গত রবিবারে কোচবিহারে সভা করেছেন প্রধানমন্ত্রী এবং নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর সেটাই ছিল তার প্রথম সভা এবং এরপর আগামীকাল ফের রাজ্যে আসতে চলেছেন তিনি। ভোট প্রচারে একই দিনে পরপর তিনটি জনসভা করবেন। প্রথমটি হলদিয়ায়, তারপরেরটি আসানসোল পৌর গ্রাউন্ডে এবং তৃতীয়টি সিউড়ির পুলিশ লাইনের চাঁদমারি মাঠে রয়েছে তার তৃতীয় জনসভা। বৃহস্পতিবার বীরভূমে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিউড়ির চাঁদমারি মাঠে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ তৈরি কাজ চলছে, প্যান্ডেল প্রায় কমপ্লিট। এখানে মূল একটি প্যান্ডেল করা হয়েছে, তার পাশাপাশি আরও দুটি প্যান্ডেল করা হয়েছে, কারণ বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে প্রায় 1 লক্ষের বেশি মানুষ এই সভায় আসবেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রীর সভা জন্য। এবং এই যে পুলিশ যে মাঠ রয়েছে অর্থাৎ চাঁদমারি মাঠ, সেই মাঠ পুলিশে ঘিরে ফেলেছে, নিরাপত্তা রক্ষীতে ঘিরে ফেলেছে এবং এই কঠোর নিরাপত্তার মধ্যেই প্রধানমন্ত্রীর এই সভা হচ্ছে। বৃহস্পতিবার তার বিকাল 3টের সময় এই সভায় আসার কথা। 1 ঘন্টা তিনি থাকবেন, 4টে পর্যন্ত, এবং তারপর তিনি এখান থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন। এবং বিজেপির বক্তব্য যে এখানে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হবে। ক্যামেরায় এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। ভোটের মুখে হলদিয়ায় বিজেপি কর্মী রহস্য মৃত্যু। হলদি নদীর ধার থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। বিটন, কি জানতে পারছো, এই বিজেপি কর্মীর মৃত্যু হলো কিভাবে? দেখো, পরিবারের থেকে যেটা অভিযোগ করে বলা হয়েছে যে গতকাল বিকেল থেকে কিন্তু তিনি নিখোঁজ ছিলেন, মহাদেব বিশ্বাস যার নাম। এবং আজকে দুপুরবেলা তিনি যখন এই হলদি নদীর ধারে তিনি যখন ঘাস কাটতে আসেন তখনই দেখতে পান যে তার দেহটি সেখানে পড়ে রয়েছে এবং পরিবারের দাবি তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা দাবি করছেন যে এই তাকে খুন করা হয়েছে এবং এই খুনের পেছনে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তাদের বক্তব্য যে কি কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই দেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্বাভাবিকভাবে এই দেহ উদ্ধারকে ঘিরেই কিন্তু শুরু হয়েছে চাঞ্চল্য। শুভ্রজিৎ, ধন্যবাদ বিটন। সারদা কর্তা সুদীপ্ত সেন তিনি আগামীকালই তার জেল মুক্তি ঘটতে চলেছে। তার কারণ 13 বছর পর জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশের হাতে থাকা যে দুটি মামলা, সেই দুটি মামলাতেই হাইকোর্টে জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এর ফলে সুদীপ্ত সেনের জেল মুক্তির আর কোনো আইনি বাধা থাকলো না, এরকমই মত আইনজীবীদের। সুদীপ্ত সেন বাইরে থাকলো কি ভিতরে থাকলো এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। সুদীপ্ত সেন যে মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, যারা প্রতারিত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তা দিয়ে সুদীপ্ত সেনের যদি কোনো অ্যাসেট থাকতো সেটাকে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া যাবে কি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগেও একটা কমিটি তৈরি হয়েছিল, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। এছাড়াও অনেক চিটফান্ড কর্তা এখন ভেতরে আছেন, তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তাদের কাছে যা অ্যাসেট আছে, যা সম্পত্তি আছে, তা বিক্রি করে তারা টাকা ফেরত দিতে পারবেন। কিন্তু বাস্তবে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেটা তো বিতর্কের বিষয়। তবে এটা ঠিকই যে সুদীপ্ত সেনেদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষজন চিন্তা করছেন। মানুষ জানে যা কিছু হয়েছে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। মানুষের আক্রোশের প্রতিফলন আপনারা ইভিএম বক্সে দেখতে পাবেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয়। যে কোনো বন্দী বা যে কোনো অভিযুক্তর অধিকার রয়েছে আবেদন করার জামিনের, সেটা বিবেচনা করবেন আদালত। আদালত বিবেচনা করে জামিন দিয়েছেন, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। এখন কেউ যদি, এটা তো টাইমিং, এগুলো কেউ যদি তার জামিনের আবেদন করেন এবং আদালত যদি সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, মহামান্য বিচারপতি, তারা বিবেচনা করে যদি জামিন দেন, তো এটা তো আইনের বিষয়। এবার তাহলে আদালতকেও এই জামিনের আবেদন বা জামিন দেয়া, তো এগুলো তো আর পাঁজি দেখে হয় না। তো সুতরাং
এটা একদম আইনের ব্যাপার, এখানে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। টাকা ফেরত পাওয়ার পর এটা কি আদৌ হবে? এটা আমার পক্ষে ওটা আমি বলার কেউ নই। হাইকোর্ট সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে। আগামীকালে সারদা কর্তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে। সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৩89টি মামলা ছিল, যার মধ্যে আগেই ৩87টি মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। আর রাজ্য পুলিশের হাতে যে দুটি মামলা ছিল, এবার সে দুটি মামলাতেও জামিন পেলেন সুদীপ্ত সেন। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ভোটের ঠিক 2 সপ্তাহ আগেই সমস্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন, যার বিরুদ্ধে দেশ জুড়ে ৩89টি মামলা হয়েছিল, যার মধ্যে সিবিআইয়ের হাতে ছিল ৭৭টি মামলার তদন্ত। ৩89টি মামলার মধ্যে ৩87টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বাকি ছিল 2013 সালে রাজ্য পুলিশের হাতে থাকা বারাসাত আদালতে দায়ের হওয়া দুটি মামলা। আর ওই দুই মামলাতেই শর্ত সাপেক্ষে ৫,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামীকালই সারদা কর্তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে। 13 বছর পর সব মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এখনো পর্যন্ত হিসম্মত দুটো মামলা বাকি ছিল। এই দুটো মামলাতে এখন আমাদের মহামান্য আদালত বেল দিয়েছেন। এবার বাদবাকি যে সমস্ত প্রসিডিংগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা যখন চেষ্টা করব। 2013 সালে পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল হাজার হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি। 23 এপ্রিল 2013 কাশ্মীরের সোনমার্গের হোটেল থেকে পুলিশের জালে ধরা পড়েন সুদীপ্ত সেন। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 13টা বছর। 2026-এর বিধানসভা ভোটের আগেই এপ্রিলেই জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশ জুড়ে ৩89টি মামলা হয়, যার মধ্যে সিবিআই এর হাতে ছিল ৭৭টি মামলার তদন্ত। ৩89টি মামলার মধ্যে ৩87টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বাকি ছিল 2013 সালে রাজ্য পুলিশের হাতে থাকা বারাসাত আদালতে দায়ের হওয়া দুটি মামলা। এক যুগের বেশি সময় মামলা চলার পর বুধবার অবশেষে সব মামলায় জামিন মঞ্জুর। সুদীপ্ত সেনের আইনজীবীদের অভিযোগ ছিল যে এই মামলায় প্রায় 1 দশক আগে একটি চার্জশিট ফাইল করা হয়, কিন্তু সেই চার্জশিট ফাইল করার পরে দেখা যায় যে সেক্ষেত্রে মামলাকারীর অর্থাৎ যিনি অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তর যে প্রাপ্য ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো 1 দশক পেরিয়ে গেলে তারা এখনো হাতে পাননি। এটা প্রথম মামলার ক্ষেত্রে। দ্বিতীয় মামলার ক্ষেত্রে মূল যে কেস রেকর্ড, সেই কেস রেকর্ড মিসিং বা সেই কেস রেকর্ড হারিয়ে গিয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত দিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 13 বছর পর সব মামলায় জামিন হলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে হাইকোর্ট। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।